আইডিজি ছিল টোটাল নাম্বার অফ নিডেল। একটা নিটিং মেশিনের টোটাল নাম্বার অফ নিডেল হিসাব করার ইকুয়েশন হচ্ছে পাই ডিজি। হ্যাঁ, ডিতে ডায়ামিটার, জিতে গেজ মেশিনের, আর স্টিচ লেন্থ এটা আমরা কি, ওই যে 100টা লুপ গুনে লেন্থকে, মানে আমরা শিখছি, হ্যাঁ, স্টিচ লেন্থ বের করা শিখছি। তো প্যাটার্নও এটা দেখছি আমরা। এ ওয়েল, হ্যাঁ, এ ওয়েল, স্টিচ ডেনসিটি, এইগুলো আমরা দেখছি। হ্যাঁ, গতকাল ক্লাসে এই ওয়েলে শেষের দিকে আমি মনে হয় বলছিলাম তোমাদের যে আমরা ওয়েলের যে ডেফিনিশন জানি, এখানে যেটা ছিল তোমার, ওয়েল বলতে আমরা বলছিলাম এক হচ্ছে ভার্টিক্যাল কলাম অফ লুপস, ঠিক না? তারপরে আসো যে একটা জিনিস জানছিলাম যে সেম নিডেল, হ্যাঁ, যে ওয়েল তৈরি হবে একই নিডেল দিয়ে, এক একটা নিডেল এক একটা ওয়েল তৈরি করে, সেম নিডেল। হ্যাঁ, আরটা বলছিলাম কি যে সাকসেসিভ নিটিং সাইকেল, ঠিক আছে, যে পর পর। কোর্সের বেলায় আমরা বলছিলাম সেম নিটিং সাইকেল কোর্সের বেলায়, আর তোমার ওয়েলের বেলায় আমরা কি বলছি, সাকসেসিভ নিটিং সাইকেল, ঠিক আছে। এখন দেখো যে এখানে একটা ব্যতিক্রম বলতেছে যেটা ওয়ার্ড নিটিং। হ্যাঁ, তোমাদের আরেকটা পার্ট এতে আছে ওয়ার্ড নিটিং। ওখানে তোমরা দেখবা কি যে তোমার ওয়ার্ড নিটিং আমরা কাকে বলি, যে যেমন আমরা ওয়েভ নিটিং এ যেটা করতেছি, এই পাশের দিকে ইয়ারটা, লুপগুলার ইয়ার পাশের দিকে গেছে, পাশে হরিজন্টালি। আর ওয়ার্ড নিটিং এ কি ইয়ারটা আমরা এভাবে চিন্তা করব যে উপরের দিকে গেছে, বুঝছো? এই ইয়ানটা ওয়ার্প ওয়েভ, ওভেন ফ্যাব্রিকের ওয়ার্পের ডিরেকশন যেদিকে ওইদিকে গেছে। এখন দেখো আমরা যদি বলি ওয়েভ নিটিং এ, হ্যাঁ, আমরা বলতেছি কি সাকসেসিভ নিটিং সাইকেল। হ্যাঁ, যে সাকসেসিভ মানে আমরা এরপরে আর একটা যোগ করব, এরপর আর একটা, এইভাবে আমাদের ওয়েলটা তৈরি হচ্ছে একটা নিডেলে, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, সাকসেসিভ নিটিং সাইকেল মানে আমার এখানে ওয়েলে একাধিক সুতা থাকবে, ঠিক না? একাধিক, যে আবার এই নিচের লুপটা একটা সুতা দিয়ে তৈরি হয়েছে, তারপরটা আবার পরের ফিডারে গিয়ে, তোমরা এখন যদি বুঝতে পারো আমি যেটা বলতেছি, যে সেকেন্ড লুপটা উপরের এটা দ্বিতীয় ফিডারে গিয়ে, আমি যে এই নিটিং মেশিন বলি, আমি তিনটা সুতা আঁকি, এই, তাহলে আমরা যদি এখানে বলি এই তিনটা লুপ আছে, তাহলে ধর এই প্রথম লুপটা তৈরি হয়েছে কোনটা দিয়ে, ধরো এটা দিয়ে। তারপর নিডেল যখন এখানে সেকেন্ড ফিডারে আসছে, তখন এই মাঝখানের লুপটা তৈরি হয়েছে। আবার নিডেল যখন এই থার্ড ফিডারে আসছে, তখন এই নিডেলটা, এই লুপটা তৈরি হয়েছে, ঠিক আছে। এইভাবে সাকসেসিভ নিটিং সাইকেল মানে একটার পর একটা ফিডারে গিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে আমরা ওয়েভ নিটিং এ কি দেখতেছি, যে ওয়েলে একাধিক সুতা মিলে ওয়েল তৈরি হচ্ছে, ঠিক আছে, ওয়েভ নিটিং এ। কিন্তু ওয়ার্প নিটিং এ কি হচ্ছে, যে ওয়েলটাই একটা ওয়েল, মানে নিডেলে যদি একই নিডেলে যদি সুতাটা থাকে, তাহলে কি একটা ওয়েল একটা সুতা দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। এই ব্যতিক্রমটা এখানে বলা আছে। আর এখানে আমরা তোমাদের প্রথম যেটা বলা আছে যে লুপ ট্রান্সফার অকার্স, ঠিক আছে, এই যেটা ভার্ব নিটিং এর বললাম, এটা দেখো এখানে বলা আছে, ঠিক আছে, এই পয়েন্টে। আর তোমার লুপ ট্রান্সফার, হ্যাঁ, এটা দেখবা আমরা যখন ভিভেট নিটিং মেশিন করব তখন এটা ক্লিয়ার হবে আমাদের, তখন তোমরা নিজেরাও করে নিতে পড়লে বুঝবা এটা, ঠিক আছে। এখন এটা আলোচনা করলে মানে অনেক তোমরা বুঝতে পারবে না, অতটা কঠিনও হবে। তখন তোমরা তোমরা মনে করো নিজেরা পড়ে পড়লেও বুঝবা, আর যদি মনে করে দাও তখন আমি বুঝাই দেবো। হ্যাঁ, তারপর আসো এখানে পরের পয়েন্টে, যেটা ওয়েলের ব্যাপার। ওয়েলস আর কানেক্টেড টুগেদার অ্যাক্রস দ্য উইডথ অফ দ্য ফ্যাব্রিক বাই সিঙ্কার লুপস। এটা হচ্ছে ওয়েভ নিটিং এর ক্ষেত্রে, অর আন্ডারল্যাপস ইন ওয়ার্প নিটিং, ঠিক আছে। দুটোই বলা আছে যে আমার ওয়েল গুলা কিভাবে পাশের ওয়েলের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। আমরা তো এখানে যদি আঁকি, দেখো এই একটা ওয়েল, ওয়েভ নিটিংটাই আমি প্রথমে আঁকতেছি, এই একটা ওয়েল, হ্যাঁ, আর পাশের নিডেল কি আরেকটা ওয়েল তৈরি করবে, তাহলে আমরা আঁকি। আবার তার এইটা এসে এই ইয়ারটা এসে এখানে, এভাবে পাশের ওয়েলটা
থাকবে, পাশের নিডেল আবার আরেকটা ওয়েল তৈরি করবে, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, এইভাবে যতগুলো নিডেল থাকবে অতগুলো ওয়েল তৈরি হবে। হ্যাঁ, আর আমরা যদি দেখি একটা ওয়েল, ধরো এই 1 নাম্বার ওয়েলটা এই 2 নাম্বার ওয়েলে কিভাবে কানেক্টেড, কানেক্টেড না হলে তো আমাদের ফ্যাব্রিক হবে না, ঠিক না? আমরা দেখি এখানে যে এই জায়গাটা, এই যে এই লুপের যে এই অংশটা, এইটা দিয়ে কানেক্টেড। ঠিক আছে, আমি যদি এখানে একটা লুপ এঁকে দেখাই, এই আমার লুপ, তার পাশের লুপ, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি কি এই যে এই লুপের, দুই লুপের এই অংশ দিয়ে একটা আরেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে, আর এইটাকে কি বলতেছে, এটাকে বলতেছে সিঙ্কার লুপ। ঠিক আছে, সিঙ্কার লুপ, যেটা সিঙ্গেল জার্সি নিটিং মেশিন, একটা মানে সিঙ্গেল জার্সি নিটিং মেশিনের সিঙ্কার থাকে। একটু সংক্ষেপে বলি যে তোমার এখানে আমরা লুপটা তৈরি করতেছে কি নিডেল। ঠিক আছে, এখন এখানে কি হচ্ছে, লুপ তৈরির সাইকেলে একটা পর্যায়ে এখানে একটা তোমার ইয়া থাকে, এরকম একটা পার্ট থাকে যেটা ওই নিডেলের মতো অনেক থিন। ঠিক আছে, এরকম একটা পার্ট থাকে। এটা কি করে যে নিডেল যখন উপরে উঠতেছে, নিডেল যখন উপরে উঠে, হ্যাঁ, এটা ধরো উড়লো, তারপর সে আবার নিউ, তখন কি সিঙ্কার হচ্ছে সামনে আগায় এই লুপটাকে ধরে রাখে। ঠিক আছে, এটা আমি কি বললাম, এটা আমার ওর লুপ। ঠিক আছে, নিডেল যখন উপরে উঠে তখন কি সিঙ্কার, এটা এখানে দেখো থ্রোট, থ্রোট কাটা আছে, এটা কি করে আগায় গিয়ে এই সুতাটাকে এখানে ধরে ফেলে। তার ফলে কি হয় যে এই ওর লুপটা নিডেলের সাথে আর উপরে উঠে না। ঠিক আছে, যে আবার যখন আমার নিডেল নিচে নামতে থাকে তখন এই সিঙ্কারটা পিছনের দিকে উইথড্র হয়, মানে এই লুপটাকে ছেড়ে দেয়। ঠিক আছে, কিন্তু সাপোর্ট দেয় এই সাইড দিয়ে, এখানে এরকম সুতা। প্রথমে কি এই সিঙ্কার যদি আগায় যায় তখন ইয়ারটা এই পজিশনে থাকে, আবার নিডেল নামতেছে তখন পিছনে যায়, তখন আমার ইয়ানটা এই এরকম, বুঝছো, এইখানটায়, সরি এই সামনের দিকে, তাহলে সিঙ্কারটা কি করতেছে, নিজে যখন উপরে উঠতেছে আগায় এসে ওর লুপকে ধরে ফেলতেছে, আবার নিজে যখন নিচে নামতেছে তখন সিঙ্কারটা উইথড্র হচ্ছে, পিছন দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের যখন নিটিং অ্যাকশন আমি ব্রিফলি ডিসক্রাইব করছি, যে যখন আমার নিডেল উপরে উঠতেছে তখন কি বলছি যে ওর লুপ এইখানে, হ্যাঁ, আবার এই উঠতেছে যখন, তখন ওর লুপটা এখানে আসছে। আবার ধরো নিডেল যখন নামা শুরু করছে, ঠিক আছে, যে নতুন ইয়ান এখানে যখন নিডেলটা নামা শুরু করছে, আমি কি বলছিলাম, ওর লুপ একই লেভেলে থাকবে, বুঝছো, যে নিডেলের সাথে যদি ওর লুপটা উঠে যেত তাহলে কিন্তু আমাদের নিটিং অ্যাকশনটা হইতো না, বুঝছো। এর জন্য কি আমি যে এই যে একই লেভেলে থাকবে বলছি ওর লুপ, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমার সিঙ্কার। ঠিক আছে, এত কথা বললাম কারণ হচ্ছে দেখো যে এই সিঙ্কার এসে যে চাপ দিয়ে এটাকে ধরে রাখতেছে ইয়ারটাকে, এর ফলেই দেখো আমি যদি আবার লুপটা আঁকি, ঠিক আছে, সিঙ্কার এসে এখানে প্রেস করতেছে, ধরে রাখতেছে চাপ দিয়ে। ঠিক আছে, তার ফলে অনেকটাই এই বেন্ডিংটা হইতেছে, এই লুপের এই নিচের অংশের বেন্ডিংটা হচ্ছে এই সিঙ্কারের জন্য। ঠিক আছে, তাই এই হেড আর লিম্ব, আমরা যদি নিডেলের এই লুপের অংশগুলা বলি, এখানে একটু বড় করে দেখাই। ঠিক আছে, এই মাথা উপরের অংশটাকে কি বলতেছি আমরা, হেড। ঠিক আছে, তারপরে এই দুই পাশের এই লম্বা দুইটা যেটা নিচে নামছে দুটোকে বলতেছি সাইড লিম্ব বা লেগ, বা সাইড লিম্ব। লিম্ব মানে কি, অঙ্গ, হ্যাঁ, যে সাইড লিম্ব মানে পাশের অঙ্গ বা লেগ। হ্যাঁ, আর তোমার এই যে এখানে এই নিচের যে বেন্ডিং, এটাকে আমরা বলছি ফিট, হ্যাঁ, পায়ের পাতা। হ্যাঁ, অথবা আমরা আরেকটা জানলাম এখানে এই ফিটটা তৈরি হচ্ছে কেন, এই সিঙ্কারের কারণে, এই বেন্ডিংটা হচ্ছে সিঙ্কারের কারণে, তাই এই অংশটাকে বলে সিঙ্কার লুপ। ঠিক আছে, এই অংশটাকে সিঙ্কার লুপ বলে। এখন দেখো যে আমরা এখন যদি এখানে দেখি যে তোমার ওয়েভ নিটেড, হ্যাঁ, যে ওয়েভ নিটেড ফ্যাব্রিকে এই ওয়েলগুলা কানেক্টেড থাকে কিভাবে, এই সিঙ্কার লুপ দিয়ে। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম। আর তোমার ওয়ার্প নিটিং এ কি, ওয়ার্প নিটিং এর ক্ষেত্রে বলতেছে আন্ডারল্যাপ দিয়ে। ঠিক আছে, যেটা তোমাদের যখন পড়াবে তখন তোমরা দেখবা ওয়ার্প নিটিং এ, যে আমরা যদি বলি যে এখানে তোমার
ওয়ার্প নিটিং এ নিটিং হয় কিভাবে, এই ধরো আমার নিডেল, ঠিক আছে, এই নিডেল। তোমাদের কি ওয়ার্প নিটিং পড়ানো শুরু করছে না এই নন ওপেন পড়াচ্ছে এখন ওই পার্টে? এজন বলো তো, তোমাদের কি ওয়ার্প নিটিং পড়ানো শুরু, মানে নন ওপেন পড়াচ্ছে? আচ্ছা দেখো এখানে কি হচ্ছে ওয়ার্প নিটিং এ, কি যে এই যে আমার সব নিডেল আছে পাশাপাশি, হ্যাঁ, এগুলি একটা নিডেল বারে ফিক্স করা থাকে, ঠিক আছে। নিডেল এইখানে নিটিং হয় কিভাবে, এই নিডেল বারটা উপরে উঠে, তাতে কি সবগুলা নিডেল উপরে উঠতেছে, ঠিক আছে, আমি এইভাবে আঁকি, সবগুলা নিডেল উপরে উঠতেছে, মানে নতুন ইয়ান ধরার জন্য, ঠিক আছে। এইখানেও আমার সেই ওর লুপ থাকবে, বুঝছো? এই ধরো এই সব নিডেল এইভাবে। এখন এইখানে এইটাতে কি আমার আগে যে ওয়েভ নিটিং এ দেখছি ওখানে কি নিডেল গুলা আলাদা আলাদা, ঠিক আছে, দেখো আলাদা আলাদা, তারা পাশাপাশি আছে, তারা সিলিন্ডারের সাথে ঘুরতেছে, ঠিক আছে, একটা একটা করে নিডেল উঠতেছে, একটা একটা করে সুতা ধরে নামতেছে। কিন্তু ওয়ার্প নিটিং এ কি সব নিডেল একসাথে উপরে উঠবে, ঠিক আছে। তখন কি হবে দেখো, প্রত্যেকটা ওয়ার্প নিটিং মেশিনে এরকম আর আবার গাইড বার থাকে, ঠিক আছে, এরকম গাইড বার থাকে, এরকম গাইড বার, এইটাও আবার একটা নিডেল বারের মতো একটা বারে আঠানো থাকে, ঠিক আছে। এই গাইড বারের মধ্যে দিয়ে আমরা এই ওয়ার্প নিটিং এর সুতাগুলা পাস করে রাখি এইভাবে, ঠিক আছে। এইভাবে আমরা সবগুলা গাইড বারে এইভাবে সুতা পরায় রাখছি, হ্যাঁ। এখন যখন নিডেল বার উপরে উঠতেছে তখন কি গাইড বার কি করতেছে, দেখো আমি একটা ইয়ে দিয়ে দেখি, এই ধরো আমার এই নিডেল পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, আমরা যদি উপর থেকে দেখি, এই ধরো একটা নিডেল, গাইড বার কি করতেছে, নিডেল যখন উপরে উঠতেছে তখন গাইড বার তার চারিদিকে এভাবে ঘুরে আসতেছে, সুতা পরাই দিচ্ছে আর কি নিডেলের গায়ে, ঠিক আছে। তারপরে কি আবার নিডেল বার তখন তারপরে এই সুতা পরাই দিলে এটা নিডেল বারটা নিচে নামবে, তখন কি নিডেল দেখো যে এই যে সুতাটা পরাই দিচ্ছে, ঠিক আছে, তোমার পরাই দিচ্ছে যেটা, এটাই নিউ লুপ আকারে আগের লুপের মধ্যে দিয়ে নকবার করবে, ঠিক আছে। সবগুলা নিডেল একসাথে উঠবে, একসাথে নামবে, ঠিক আছে। এখানে এটা বলার কারণ কি, দেখো যে আমরা যদি নিডেল খেয়াল করি, এই নিডেল, ঠিক আছে, ধরো আমার এখানে হুক, হুক, ঠিক আছে, এই বাঁকানো অংশ আমরা যদি এখানে ডায়াগ্রাম দিয়ে বুঝাই, উপর থেকে, যে আমার ধরো এই নিডেল, হ্যাঁ, নিডেলের হুকটা এই পাশে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি যখন গাইড বার সুতাটাকে পরাই দিচ্ছে এরকম এরকম রাউন্ড করে ঘুরতেছে যখন সুতাটাকে, তখন কি যদি নিডেলের এই হুক সাইডের, মানে নিডেলের সামনে দিয়ে তোমার ইয়ে করে এই যায়, তখন এটাকে বলতেছে ওভারল্যাপ, ঠিক আছে। আর যখন এই নিডেলের পিছন দিয়ে সুতাটাকে পাস করবে তখন এটাকে বলতেছে আন্ডারল্যাপ, ঠিক আছে, আন্ডারল্যাপ, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে যেটা আছে বলতেছে ওয়ার্প নিটিং এ আবার ওয়েল গুলা কানেক্টেড থাকে কি আন্ডারল্যাপ দিয়ে, ঠিক আছে। আর আমরা এটা তো বললাম ওয়েব নিটিং এ কানেক্টেড থাকে সিঙ্কার লুপ দিয়ে। তারপরে সে ওয়েলস শো মোস্ট ক্লিয়ারলি অন টেকনিক্যাল ফেস, ঠিক আছে, আর কোর্সেস অন দ্য টেকনিক্যাল ব্যাক অফ সিঙ্গেল নিডেল বেড ফ্যাব্রিক, ঠিক আছে। যে আমরা যদি বলি যে কোর্স আর ওয়েল, এটা তো আমরা পড়লাম, ঠিক আছে, যে আমরা এইটা আসলে আবারও পাবো এই টপিকটা, যে আমরা দেখবো, দেখো এটা একটু বোঝার চেষ্টা করো, দেখো আমি এই যে একটা ওয়েল আঁকি, হ্যাঁ, তিনটা লুপ দিয়ে, ঠিক আছে, এই তিনটা লুপ আঁকলাম মানে একটা ওয়েলের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এখন দেখো যে আমরা এখানে এই আরেকটা কি হয়, যে এইখানে আমরা লুপ গুলাকে কেমন দেখবো, ঠিক আছে, এটা ফ্যাব্রিকে, ঠিক না। আর আমি একটা লুপ আঁকি এই, হ্যাঁ, এখন দেখো আমরা যদি এই ওয়েলটা খেয়াল করি, হ্যাঁ, এখানে দেখো লুপের উপরের অংশটা, এই হেড অংশটা ঢাকা আছে কি দিয়ে, তার উপরে লুপ দিয়ে, ঠিক আছে। আমি যদি এখানে 1 2 আর নিচে আছে 1 2 3,
ঠিক আছে, আমি এখানে আঁকতেছি, ধর এই লুপটা ধরো আমার 2, ঠিক আছে, মাঝের লুপটা। এখন দেখো 2 নাম্বার লুপটা যেটা মাঝে আছে, এটা দেখো উপরের অংশটা ঢাকা আছে কি 3 নাম্বার লুপের নিচের অংশ দিয়ে, এখানটা ঢাকা আছে। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা দেখবো না সামনে থেকে। ঠিক আছে, আমরা লুপটার এই অংশটা দেখবো না। আবার যদি আমরা নিচের দিকে দেখি লুপের, এই অংশটা আবার ঢাকা আছে 1 নাম্বার লুপের নিচের অংশটা। ঠিক আছে, তাহলে আমরা এই নিচের অংশটা আমরা সামনের ফ্যাব্রিকের সামনের দিক থেকে দেখবো না। আমরা কতটুকু দেখবো এখানে লুপের, এই যে সাইড লিম্বটুকু শুধু দেখবো, বা লেগ অংশটা। ঠিক আছে, এরকম ভি ভি আকারের মনে হবে, মানে ইনকমপ্লিট মনে হবে, যেখানে নিচটা অংশটা নাই ভি, ইংরেজি ভি অক্ষরের মতো শেপের লুপ দেখবো আমরা। একইভাবে দেখো যে আমরা যদি অন্য লুপগুলা দেখি, এটারও এই উপরের অংশ নিচের অংশ ঢাকা আছে, আবার তার নিচেরটারও হেড আর টো অংশগুলা ঢাকা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো এরকম, মানে আমরা যদি ফ্যাব্রিকের ফেস সাইড থেকে দেখি, বিশেষ করে আমরা যদি ম্যাগনিফাইং গ্লাস, হ্যাঁ, যে এইগুলি আমরা জানি যে খুব সূক্ষ্ম লুপগুলা, হ্যাঁ, তাহলে আমরা ম্যাগনিফাইং গ্লাস, বা যদি তোমরা সোয়েটার দেখো, সোয়েটারে মোটা সুতো ব্যবহার করা হয়, ওইসবের ক্ষেত্রে দেবে এরকম ভি শেপ লুপ দেখা যায়। বুঝছো? তাহলে আমরা টেকনিক্যাল ফেস বা ফ্যাব্রিকের সামনের দিকে কি দেখবো, এরকম ভি শেপ লুপ 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 দেখবো। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি টেকনিক্যাল ফেস। ঠিক আছে, এখানে আমরা ভি শেপ লুপ দেখবো। ঠিক আছে, আর এটা কি আমরা টেকনিক্যাল ফেসে আমরা এই ওয়েল ওয়াইজ এই ভি শেপ লুপ বেশি স্পষ্ট হবে, মনে হবে এইভাবে লম্বালম্বি ভাবে অনেক ভি শেপ লুপ, ভি ভি দাগ দাগ। ঠিক আছে, এটা আমাদের ওয়েল ওয়াইজ মনে হবে। ঠিক আছে, আমার কথা ফেস সাইডে আমাদের ওয়েল গুলা বেশি ভিজিবল হবে। ঠিক আছে, আর আমরা যদি টেকনিক্যাল ব্যাকের দিকে দেখি, উল্টা সাইডে, তাহলে আমরা কি দেখবো, আমরা ফেস সাইড থেকে লুপের যেসব অংশ দেখি নাই আমরা, ওগুলি আমরা টেকনিক্যাল ব্যাক সাইডে দেখবো। ঠিক আছে, যে আমরা কি দেখি না, এখানে উপরের হেড দেখি নাই, আর নিচের এই টো দেখি নাই। ঠিক আছে, আমরা যদি এখানে আঁকতে চাই তোমার টেকনিক্যাল ব্যাক, তাহলে আমরা হেডটা দেখি নাই, এটা আমরা ব্যাক সাইডে দেখবো। কারণ এটা পিছনে দেখো, এখানে দেখলে বুঝবা যেটা আমরা আলটিমেটলি পিছনের সাইডে চলে গেছে। হ্যাঁ, তারপর দেখো আরেকটা কি দেখবো, টো, এরকম, আবার এই পাশে টো, মানে ওই সিঙ্কার লুপ। ঠিক আছে, আবার যদি তারপরটা কি এরকম, ঠিক আছে, এরকম দেখবো ব্যাক সাইডে। তাহলে আমরা ব্যাক সাইডে কি দেখবো, এই সাইডে আমরা ভি শেপ লুপ দেখছিলাম টেকনিক্যাল ফেসে, ব্যাক সাইডে দেখবো সেমি সার্কেলস, মানে পুরা সার্কেল না, সার্কেলের অংশ বা বৃত্তের অংশ। ঠিক আছে, এখন এটাকে অনেক ক্ষেত্রে আবার আমরা আর্ক, আর্ক মানে কি, যে তোমার ওইটা কি বলে, বৃত্তাংশ। ঠিক আছে, সেমি সার্কেল বা আর্ক দেখবো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এইখানে আমরা ব্যাক সাইডে যে এই লুপ, এই ইয়াগুলা দেখবো সেমি সার্কেল, এই ক্ষেত্রে আমরা কি দেখবো, যে এইগুলি কোর্স ওয়াইজ একটা এফেক্ট তৈরি মনে হবে, কোর্স ওয়াইজ পাশের দিকে। ঠিক আছে, আমাদের মনে হবে এই দিকে এফেক্টটা। বুঝছো? তাহলে আমরা ফেস সাইডে ভি শেপ লুপ দেখবো, যেগুলি ওয়েল ওয়াইজ অর্গানাইজ মনে হবে। ব্যাক সাইডে আমরা সেমি সার্কেল দেখবো, যেগুলি আমাদের কোর্স ওয়াইজ অর্গানাইজ মনে হবে। ঠিক আছে, তো এখানে ওইটাই বলছে। তারপর আমরা সিস ডেনসিটি পড়ছিলাম। তো এখানে একটা কথা আছে যে যদি আমরা সিস ছোট করি, তাহলে কি হবে, আমাদের সিস ডেনসিটি বেড়ে যাবে। আর যদি আমরা সিস বড় করি, তাহলে সিস ডেনসিটি কমে যাবে। ঠিক না, যে 1 স্কয়ার সেন্টিমিটার বা 3, যেটা বলছিলাম তোমাদের, এটা 3 সেন্টিমিটারও মেজার করা হয়। হ্যাঁ, যে আমরা ইঞ্চ স্কয়ার যদি বলি, যদি আমরা সিস বড় করে দেই, তাহলে সিস ডেনসিটি মোট কথা কমে যাবে, আর যদি ছোট করি তাহলে সিস ডেনসিটি বেড়ে যাবে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, যে আমরা কেন সিস ডেনসিটি মেজার করব, কারণ আমরা তো কোর্স আর এই কোর্স ডেনসিটি, ওয়েল ডেনসিটি মেজার করছিলামই, তাহলে আবার গুণ করে এটা কেন বলবো করব, যে এখানে দেখো, আমরা যদি একটা নিট ফ্যাব্রিক দেখি, আমরা যদি একটা নিট ফ্যাব্রিক দেখি,
হ্যাঁ, যে তোমার কি বলতেছি এখানে যে আচ্ছা স্টিচ ডেনসিটি। হ্যাঁ, আমরা যদি বলি যেমন একটা নিট ফেব্রিক কি দাঁড়া এক মিনিট, নিট ফেব্রিক কি আমরা এখন দেখো এই ফ্যাব্রিকের যদি উপর যদি টেনশন অ্যাপ্লাই হয়, ঠিক আছে, ধরলাম আমি এটাকে উইডথ ওয়াইজ আমরা কোনো কারণে টেনশন আছে উইডথ ওয়াইজ, তখন কি হবে দেখো যে কোর্সের সংখ্যা কি বেড়ে যাবে, ঠিক আছে, তখন কি যেটা তোমার হবে ছোট হয়ে যাবে লেন্থের দিক থেকে, ঠিক না, এইদিকে টান পড়লে কি এই ফ্যাব্রিকটা ধরো আমার এই ফ্যাব্রিক আছে, আমি এটা স্কয়ার রাখি, আমি যদি দুই দিকে টান দেই পাশের দিকে, তাহলে কি হবে এটা এটা তোমার এরকম চ্যাপ্টা হয়ে যাবে, পাশের দিকে বাড়বে উপরের দিক থেকে কমে যাবে। আবার যদি আমি ধরো এখানে লেন্থের দিকে টান দেই এটাকে, তখন কি হবে এরকম চ্যাপ্টার এইদিকে চ্যাপ্টার হয়ে যাবে, ঠিক আছে। প্রথমটা যদি আমরা দেখি, হ্যাঁ, যখন আমরা পাশের দিকে টান দিচ্ছি তখন কি দাঁড়াচ্ছে যে আমার দেখো এখানে আমার কি কোর্সের সংখ্যা তোমার কমে যাচ্ছে নাকি এখানে, হ্যাঁ, কোর্সের সংখ্যা তখন নেমে যাচ্ছে আর ওয়েলের সংখ্যা বেড়ে যাচ্ছে। আবার এই ক্ষেত্রে দেখো কোর্সের সংখ্যা বেড়ে উল্টাটা হচ্ছে, হ্যাঁ, আর ওয়েলের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এখন কি কোনো কারণে আমরা যদি ফ্যাব্রিক দুইটা কম্পেয়ার করতে চাই, কোনো কারণে কোনো ফ্যাব্রিকের উপর টেনশন আছে, তখন আমাদের কি কোর্স ডেনসিটি বা ওয়েল ডেনসিটি মানে আমাদের বিভ্রান্ত করতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা যদি দুইটা গুণফল নেই, ঠিক আছে, কোর্স পার ইঞ্চ সিপিআই ইন্টু ওয়েলস পার ইঞ্চ করে আমরা হিসাব করি, ঠিক আছে, অর্থাৎ আমরা যদি স্টিচ ডেনসিটি কনসিডারেশনে আনি তখন কি হবে দেখো যে এইটার ক্ষেত্রে আমরা যে রেজাল্ট পাবো স্টিচ ডেনসিটির, এইটার ক্ষেত্রেও একই রেজাল্ট পাবো, কারণ একটাই কোর্স কমছে একটা ওয়েল কমছে, আবার একটাই ওয়েল বাড়ছে আর একটা ওয়েল কমছে, ঠিক আছে, মোট কথা রেজাল্টেন্ট যে স্টিচ ডেনসিটি এটা আমরা একই পাবো, ঠিক আছে, যে এইটা টেনশনলেস যেটা এটার মতোই পাবো, গুণফলটা একই থাকবে, কারণ একটা কমলে আরটা বাড়ছে, আবার আরটা যদি বাড়ে আর একটা কমছে, ঠিক আছে, এইভাবে ব্যালেন্স থাকে। তাই আমরা দুটা ফ্যাব্রিক কনসিডার এই কম্পেয়ারের সময় স্টিচ ডেনসিটিটা আমরা বেশি রিলায়েবল হিসাবে দেখব, হ্যাঁ। তারপর টেকনিক্যালি আপরাইট, হ্যাঁ, যে টেকনিক্যালি আপরাইট, আপরাইট বলতে মানে কি সোজা দিক, সোজা ভাবে। এখন দেখো আমরা টেকনিক্যালি আপরাইট বা ফ্যাব্রিক সোজা ভাবে আছে কখন বলবো, দেখো যে যখন আমরা দুইটা জিনিস জানছি যে এক হচ্ছে হরিজন্টাল রো অফ লুপস, এটা হচ্ছে কোর্স, আর ভার্টিক্যাল কলাম অফ লুপস এটা হচ্ছে আমার ওয়েল। আমরা আবার একটা ফ্যাব্রিক আঁকি, ঠিক আছে, আমরা যদি এখন ফ্যাব্রিকটাকে কোর্স ওয়েল বরাবর চিন্তা করি, ঠিক আছে, হ্যাঁ, আমরা কি বলছি যে এক টেকনিক্যালি আপরাইট তখন হবে যখন কোর্স গুলা থাকবে হরিজন্টালি, ঠিক আছে, আর ওয়েল গুলা থাকবে ভার্টিক্যালি। এখন কথা হচ্ছে যে আমরা ফ্যাব্রিক যখন পাবো তখন কোর্স ডিরেকশন ওয়েল ডিরেকশন কিভাবে বুঝবো, ঠিক না, যেখানে তো সবই লুপ, হ্যাঁ, যে আর আমি বলা হচ্ছে খুব সূক্ষ্মভাবে আছে, এর একটা ইন্ডিকেশন হচ্ছে আমরা যদি সুতাটাকে টান দিয়ে উপরের সুতাটাকে টান দিয়ে বের করতে থাকি, সুতাটা যেই দিকে খুলবে ওইটাই তার কোর্স ডিরেকশন, ঠিক আছে, কারণ এটা এইদিকে আমরা টান দিলে আমরা দেখবো একটা এইদিকে একটার পর একটা লুপ খুলে যাচ্ছে, ঠিক আছে, একটা একটা লুপ খুলে যাচ্ছে, তাই আমরা বুঝবো এটা কোর্স ডিরেকশন, ঠিক আছে। তো একটা যদি আমরা ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি তাহলে আবার ভি শেপ লুপ গুলা দেখে আমরা বুঝতে পারবো কোন দিকে ওয়েল কোন দিকে কোর্স, এরকম কিছু ইন্ডিকেশন আছে। তো যেটা বলতেছি যে আমরা টেকনিক্যালি আপরাইট কোনটাকে বলবো যখন আমাদের কোর্স গুলা হরিজন্টালি থাকবে আর ওয়েল গুলা ভার্টিক্যালি থাকবে, ঠিক আছে, তখন আমরা বলবো ফ্যাব্রিকটা সোজাভাবে আছে। আরেকটা জিনিস দেখো, আমরা যে লুপটাকে ভালো করে খেয়াল করি, ধর ম্যাগনিফাইং যদি সূক্ষ্ম হয়, বড় করে যদি দেখি,
তার হেড গুলা থাকবে উপরের দিকে, ঠিক আছে? হেড গুলা উপরের দিকে থাকলেও আমরা ওই ফ্যাব্রিককে টেকনিক্যালি আপরাইট বলবো, সোজাভাবে আছে, ঠিক আছে? এখন এখানে কিছু কথা আছে যে তোমার এখানে যেটা বলা আছে ডিজাইন অ্যাপিয়ারেন্স রিকোয়ারমেন্টস, হ্যাঁ, যে আমরা এই যে বললাম টেকনিক্যালি আপরাইট, হ্যাঁ, যে আমরা কি সবসময় টেকনিক্যালি আপরাইট করে আমরা ব্যবহার করবো কিনা ফ্যাব্রিক থেকে অ্যাপারেল বানানোর সময় বা কোনো ইয়ের সময়। এখানে দেখো যে আমরা যদি দেখি এখানে প্রথম কথা হচ্ছে টেকনিক্যালি আপরাইট, হ্যাঁ, যে অনেক ক্ষেত্রে আমরা কি করব, যেমন তোমার মোজা, হ্যাঁ, তারপর ধরো ওমেন্স ওয়্যার কিছু আছে যেগুলাতে কি নিট ফেব্রিককে উল্টা ভাবে মোজা তৈরির সময় অনেক ক্ষেত্রে উল্টা ভাবে নেওয়া হয়, উল্টা ভাবে ইয়ে করে মোজাটা তৈরি করা হয়। মোট কথা আমার যখন আমরা উল্টা ভাবে করি যে উপরের দিকটা তখন নিচে থাকে, তারপর ধরো আবার ওয়ার প্রিন্টিং এর ক্ষেত্রে, হ্যাঁ, ধরো তোমার ধরো কার্টেইন, হ্যাঁ, এইসব পর্দা টর্দা বা এইসব তৈরি করতে অনেক সময় আপরাইট মানে পাশের দিকে রাখা হয়, ঠিক আছে? এটা অনেক দরকারে, হ্যাঁ, যে অনেক সময় এই ম্যানুফ্যাকচারিং এর সময়, হ্যাঁ, যে তোমরা দেখো যে আমরা কিছু জিনিস আছে যেমন দেখো যে যখন তৈরি হচ্ছে, ঠিক আছে, যখন তৈরি হচ্ছে তখন কি আমরা যদি মেশিন থেকে বের করি, হ্যাঁ, তার এরকম আছে এখানে ফ্যাব্রিকের সোজা দিক ছিল এইটা, নামানোর পরে কি অনেক সময় আমরা উল্টা হয়ে যেতে পারে, ঠিক আছে? আমরা যদি এখান থেকে নামাই তখন অনেক সময় উল্টা হতে পারে। এছাড়া অনেক সময় দরকার আছে যেমন যখন আমরা কার্টিনে সাইড ওয়েতে করতেছি, ঠিক আছে? তারপরে আসো তোমার এই যে এটাও দেখো যেটা টেকনিক্যাল ব্যাক অফ স্ট্রাকচারস ইজ অফেন ইউজ ফর প্লাশ এন্ড পাইল এফেক্টস, ঠিক আছে? প্লাশ এন্ড পাইল, যে এক হচ্ছে যে আমরা দেখবো কিছু ফ্যাব্রিক আছে যেগুলো থেকে এরকম কিছু সুতা এভাবে সোজাভাবে থাকে, হ্যাঁ, যেমন তোমার কার্পেট, হ্যাঁ, যদিও নিচে ওইভাবে কার্পেট তৈরি করা হয় না, কিছু ফ্যাব্রিক এই কার্পেটের মতো, এগুলোকে বলে পাইল, পাইল পাইল থাকে। আরেকটা বলছে প্লাশ, হ্যাঁ, প্লাশটা দেখো টেরি টাওয়েলে তোমরা দেখবা যে আগে এরকম মোজা পাওয়া যেত, শীতের দিনে মানুষ ব্যবহার করতো, এরকম লুপ লুপ থাকে, ঠিক আছে? এরকম লুপ টেরি টাওয়েলে যেরকম থাকে ওরকম। এখন দেখো যে এই ফ্যাব্রিক গুলো এটার ক্ষেত্রে এইটাকে বলতেছে প্লাশ, ঠিক আছে? এই ফ্যাব্রিক গুলা কি যখন তৈরি করা হয় এই পাইল বা প্লাশটা তৈরি হয় ফ্যাব্রিকের ব্যাক সাইডে বা টেকনিক্যাল ব্যাকে, কিন্তু যখন আমরা এটা দিয়ে ধরো ওই যদি বলি মোজাই তৈরি করব তখন কি এই ব্যাক সাইডটাকেই আমাদের বাইরের দিকে নিয়ে আসা হয় ঘুরায়, ঠিক আছে? দেখবা যে এই যদি হয় ঘুরায় তখন এই প্লাশটাকেই, প্লাশ বা পাইল এগুলাকেই ফেস সাইডে এনে তারপর বানানো হয়, ঠিক আছে? তারপরে আসো এই যে কার্টেন যেটা বললাম, কার্টেন্স মেবি সাইডওয়েজ কম্পেয়ার টু ওয়েজ। তারপর ডায়াগোনাল স্ট্রাইপ, হ্যাঁ, যে আমরা যদি কোনো অ্যাপারেলে ফ্যান্সি এফেক্ট আনতে চাই, ধরো আমার এখানে ফ্যাব্রিক যেটা আছে এটাতে ধরো এরকম হরিজন্টাল স্ট্রাইপ আছে, ঠিক আছে? এই হরিজন্টাল স্ট্রাইপ, হ্যাঁ, ধরো প্রথমটা রেড, তারপরে ধরো ইয়েলো, তারপর ধরো গ্রিন, এরকম আছে, হ্যাঁ, কালার দিয়ে স্ট্রাইপ। অনেক সময় কি যে অ্যাপারেল বানানোর সময় সময় ডায়াগোনালি কাটা হয়, কোনাকুনি ভাবে, কেন? যাতে এই যে অ্যাপারেলটা হবে ওটাতে একটা অন্যরকম ডিজাইন, নতুন একটা ডিজাইন ফুটে ওঠে, হ্যাঁ, আনকমন। এটা এসবের ক্ষেত্রে অনেক সময় টেকনিক্যালি আপরাইট এটা অনেক ক্ষেত্রেই আমরা হয়তো মানে তবে জানতে হবে যে আমরা কিভাবে তোমার ফ্যাব্রিকের সোজা দিক বা ফেস সাইড ব্যাক সাইড আমরা চিনতে পারবো, হ্যাঁ? আর এখানে দেখো যে টেকনিক্যাল ফেস আর টেকনিক্যাল ব্যাক এটা তো আমি আলোচনা করলাম, হ্যাঁ, যে টেকনিক্যাল ফেস আমরা ভি শেপ লুপ লুপ দেখবো আর টেকনিক্যাল ব্যাকে আমরা সেমি সার্কেল দেখবো, হ্যাঁ। এটার কিছু কথা আছে, এখনই এত মানে সহজভাবে ইয়ে করার কিছু নাই, যে দেখো আমরা যেটা বললাম এটা একটু একটু আপাতত মনে রাখো যে আমরা এটা যখন এক সেট নিডেল দিয়ে নিটিং হবে, ঠিক আছে? যে আমার নিডেল গুলা যখন এক সেট নিডেল থাকবে, হ্যাঁ, যে মেনলি শুধু সিলিন্ডারে নিডেল আছে, ঠিক আছে? আমরা এতক্ষণ যা পড়ছি এটা হচ্ছে
এক সেট নিডেল, মানে নিটিং মেশিনের সিলিন্ডারে শুধু নিডেল আছে, তখন আমরা এরকম দেখবো যে এক সাইডে ভি শেপ লুপ আর এক সাইডে কি সেমি সার্কেল। ঠিক আছে, কিন্তু কিছু পাবো আমরা যে এই ফ্যাব্রিক যেটা এক সেট নিডেল দিয়ে নিট হচ্ছে এটাকে বলতেছে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক। ঠিক আছে, সিঙ্গেল জার্সি। সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক। ঠিক আছে, কিন্তু আমরা পরে আবার পাবো যে যেখানে আমার দুই সেট নিডেল ব্যবহার হয়, এখানে তোমার যেমন সিলিন্ডার আছে, সিলিন্ডার নিডেল আছে, সেরকম তোমার আবার এখানে আমার ডায়াল নিডেল আছে। মোট কথা দুই সেট নিডেল, একটা নিডেল এইভাবে হরিজন্টালি আছে আর একটা আছে এরকম সিলিন্ডারে ভার্টিক্যালি। ঠিক আছে, এটাকে বলে ডায়াল নিডেল, ডায়াল। আর এটাকে বলে সিলিন্ডার নিডেল। ঠিক আছে, দুই সেট নিডেল থাকতেছে। ঠিক আছে, এইরকম মেশিনে যেই এই দুই সেট নিডেল যেই নিটিং মেশিন থাকে, ওই মেশিনে যে ফ্যাব্রিক তৈরি হয় ওটাকে বলে ডবল জার্সি। আর যে মেশিনে তৈরি হয় ওটাকে বলে ডবল জার্সি নিটিং মেশিন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার যেখানে দুই সেট নিডেল থাকবে ওটাকে বলতেছে আমার ডবল জার্সি। ডবল জার্সি নিটিং মেশিন। আর ফ্যাব্রিকটাকে বলতেছে ডবল জার্সি ফ্যাব্রিক। ঠিক আছে, এখন দেখো যে আমরা যে এই ভি শেপ লুপ আর সেমি সার্কেল পড়লাম, এটা আমরা বললাম এটা মেইনলি সিঙ্গেল জার্সির ক্ষেত্রে। ঠিক আছে, আর ডবল জার্সিতে আমরা কি দেখবো? ডবল জার্সিতে দেখবো বোথ সাইড সেম, হ্যাঁ, দুই সাইডই আমরা এরকম ভি শেপ লুপ দেখবো। সেগুলো আমরা আরো পরে ডিটেইলসে যাব স্ট্রাকচার ওয়াইজ, তখন তোমাদের আমরা এটা যদি আমার ফেস সাইড হয়, ব্যাক সাইডেও আমরা ভি শেপ লুপ দেবো। হ্যাঁ, এগুলো আমরা দেখি মানে পরে যখন একটা একটা করে ফ্যাব্রিক, এই বেসিক ফ্যাব্রিক পড়বো তখন এগুলি প্রসঙ্গ আসবে। ঠিক আছে, তো আমরা এখন নিয়ে একটু জিনিস জানি যে আমরা যদি সিঙ্গেল জার্সি আর ডবল জার্সি, কোনটা সিঙ্গেল জার্সি কোনটা ডবল জার্সি, এই ফ্যাব্রিক আলাদা করতে চাই। ধরো আমাকে একটা ফ্যাব্রিক দিল, এখন আমি এটা সিঙ্গেল জার্সি না ডবল জার্সি বলবো, বলতে হবে। এখন দেখো আমরা তাহলে কি করবো, যে দুই সাইড যদি ভিন্ন হয়, হ্যাঁ, যে এক সাইডে যে অ্যাপিয়ারেন্স উল্টা পাশে ভিন্ন অ্যাপিয়ারেন্স, তাহলে আমরা বলবো এটা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক। ঠিক আছে, যে প্রথম সাইডে ভি শেপ, ব্যাক সাইডে সেমি সার্কেল। আর ডবল জার্সি কোনটাকে দেখে বলবো, যেই সাইডে আমার ফেব্রিকের বোথ সাইডে একই অ্যাপিয়ারেন্স, দেখতে একই রকম, অ্যাপিয়ারেন্স একই রকম, ওটাতে আমরা বলবো ডবল জার্সি। তারপরে আসো দ্য মেইন ফিচার্স অফ এ নিটিং মেশিন। ঠিক আছে, এটা দিয়ে মনে হচ্ছে আমাদের শেষ করতে হবে। টাইম তোমার ধরো এখন আছে 15-18 মিনিট। দেখো যে এখানে দ্য মেইন ফিচার্স অফ এ নিটিং মেশিন, হ্যাঁ, মানে এখানে ফিচার বলতে আমরা মেইনলি বৈশিষ্ট্য বুঝি। হ্যাঁ, এখানে আমরা যেটা দেখবো যে এখানে মেইনলি নিটিং মেশিনের কয়েকটা জোন বা মেকানিজম থাকে। হ্যাঁ, কি কি কাজ করে ওই অনুযায়ী আমরা ভাগ করবো নিটিং মেশিনকে। হ্যাঁ, তাদের লোকেশন, যে নিটিং মেশিনের কোথায় ওই মেকানিজম বা জোনটা থাকে। হ্যাঁ, এখন দেখো যে আমরা ফার্স্ট একটু নিটিং মেশিন সম্পর্কে একটু বর্ণনা দেখি একটু। নিটিং মেশিন ইজ অ্যান অ্যাপারাটাস, একটা যন্ত্র যেটা কি ফর অ্যাপ্লাইং মেকানিক্যাল মুভমেন্ট, হ্যাঁ, either by hand or power drive। যে আমাদের নিটিং মেশিন হচ্ছে একটা যন্ত্র যেটাতে কি মেকানিক্যাল মুভমেন্ট, মেকানিক্যাল মুভমেন্ট এটা কিসের? ধরো আমরা এখন পর্যন্ত যেটা জানলাম এটা হচ্ছে একটা নিডেল আর সিঙ্কার, এগুলার মুভমেন্টে মানে জন্য এই মেশিনটা তৈরি করা হয় বা এই মেশিনটা কাজ করে। হ্যাঁ, either by hand or power drive। ঠিক আছে, যে এটা আমাদের ইলেকট্রিসিটি দিয়েও চলতে পারে, আবার কিছু ম্যানুয়াল মেশিন আছে যেটা হাতে ঘুরাইতে হয়। হ্যাঁ, টু প্রাইমারি নিটিং এলিমেন্টস। ঠিক আছে, যে মেকানিক্যাল মুভমেন্ট কাকে দিবে? টু প্রাইমারি নিটিং এলিমেন্টস। ঠিক আছে, প্রাইমারি নিটিং এলিমেন্টস বলতে কি ওই যে আমরা নিডেল, সিঙ্কার এগুলি বললাম, এগুলির ক্ষেত্রে। আচ্ছা, কেউ কিছু বলো। আশিকুর রহমান কিছু বলবা? আশিকুর রহমান কিছু বলবা? হাত উঠিয়েছো তুমি? আচ্ছা, তোমাদের আজকে এত কম কেন? হ্যাঁ, এত অনেক কম দেখতেছি, তোমাদের তো অনেক স্টুডেন্ট। সিআর কি বলতে পারবা এত কম কেন?
25 33 জন আছে। সিআর কে আছে এখানে? একজন আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। তোমাদের এত কম কেন এখানে? স্যার অনেক সময় তো থাকে স্যার, হয়তো নেট প্রবলেম হতে পারে, অনেক জায়গায় তো স্যার স্যার ঝড় হচ্ছে। স্যার তো আসসালামু স্যার আলাইকুম স্যার। স্যার ঝড় হচ্ছে স্যার অনেক জায়গায় স্যার। ওই আমার কারেন্ট এখানে কোনো ইয়েই নাই। এখানে এখানে কোনো আলামতই নাই যে নরমাল আবহাওয়া। স্যার এখানে স্যার স্যার ঝড় আমাদের এখানে ইয়া ঝড় করে হচ্ছে ফেলছে। স্যার। আচ্ছা, ক্লাস করতে অসুবিধা হইতেছে? স্যার অনেক স্যার এই জায়গায় অন্ধকার নেটওয়ার্ক হয়ে গেছে একেবারে। তাহলে কি এই পর্যন্ত রাখবো? হ্যাঁ বলো, এই পর্যন্ত স্যার শেষ করে ভালো দিব? হয় স্যার। স্যার ভালো হয় আচ্ছা স্যার, আচ্ছা অনেক আচ্ছা জায়গায় আচ্ছা। স্যার এর কারেন্ট জন্য আসলে এই কয়েকদিন অনেক গরম ছিল। ঝড় বৃষ্টি হওয়ার আগে গরম পড়ে অনেক। তাহলে আজকে পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাস থেকে দেখো এই যে দ্য ফিচার্স অফ নিটিং মেশিন, এটা থেকে শুরু করব। ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত থাকুক। তোমরা এই যে অ্যাটেন্ডেন্স দিও গুগল ক্লাসরুমে। বুঝছো, এই যে ইয়েতে কয়জন দিচ্ছে দেখি। এখানে দিচ্ছে 55 জন। তাহলে আজকে পর্যন্ত থাকলো। হ্যাঁ, আবার দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।